7 বছর পর বাড়ি ফিরছে জঙ্কুক। বাড়ি ফিরছে বললে ভুল হবে, বিদেশ থেকে দেশে ফিরছে সে। এই 7 বছরে ঘটে গেছে অনেক ঘটনা, যার সাথে সশরীরে যুক্ত নেই জঙ্কুক, তবে আত্মিকভাবে প্রতিটা ঘটনায় জড়িয়ে আছে সে। এবার চলো ছোট করে সবার পরিচয়টা দিয়ে নেই। ইনি হচ্ছে জঙ্কুকের বাবা নামজুন, ভাইদের মধ্যে সবার বড়। ওনার একটাই ছেলে, আর সে হলো আমাদের গল্পের নায়ক জঙ্কুক। আর ইনি হচ্ছে জঙ্কুকের মেজো চাচা সবিন, আমাদের নায়িকার বাবা। ওনার একটা ছেলে আর একটা মেয়ে, ছেলের নাম সুগা আর মেয়ের নাম তে। এবং এ হচ্ছে জঙ্কুকের ছোট চাচু জেহব, ওনারও একটা ছেলে একটা মেয়ে, ছেলের নাম বান্টু আর মেয়ের নাম সকিনা। 5 ভাই বোনের মধ্যে জঙ্কুক সকলের চোখের মণি। জঙ্কুকের জন্মের পর তার বাবা মা দ্বিতীয় সন্তান নেওয়ার কথা চিন্তাও করেনি। এইচএসসি পর্যন্ত সে বাড়িতেই ছিল। জঙ্কুকের চাঞ্চল্যে মেতে থাকতো বাড়িটা। কিন্তু আচমকা যেন পরিবেশটা পাল্টে গিয়েছিল যখন 18 বছর বয়সে জঙ্কুক হঠাৎ করে স্কলারশিপে বিদেশে পড়তে যায়। বাড়ির সকলের সাথে শারীরিকভাবে যেমন দূরত্ব বেড়েছিল, তেমনি দূরত্ব বেড়েছিল মানসিকভাবে। 7 বছর পূর্বে জঙ্কুকের সাথে বর্তমান জঙ্কুকের আকাশ পাতাল পার্থক্য। দেখেও যেন চেনার উপায় নেই। 6 ফুট লম্বা ছেলেটা, গায়ের রং শ্যামলা, চুলের স্টাইল কোনো নায়কের থেকে কম না। তার ফ্যাশনাল লুকে যে কোনো মেয়ে এক দেখাতেই প্রেমে পড়তে বাধ্য। প্লেনে বসে জঙ্কুক অবলীলায় ভেবে যাচ্ছে অতীতে ফেলে আসা স্মৃতিগুলো। সেই চাঞ্চল্যকর মুহূর্তগুলো এখন শুধু স্মৃতির পাতায়। যখন তার বয়স ছিল 18, তখন মাকে রেখে এসেছিল। সেই সময় মাই ছিল তার একমাত্র বন্ধু। আজ সে 24 বছরের যুবক। এতগুলো বছরের একটা দিনও বাদ যায়নি সে মায়ের সাথে ফোনে কথা বলেনি, এবং বাড়ির সকলের সাথে মোটামুটি কথা বলার চেষ্টাও করেছে। ছোটবেলার স্মৃতিগুলো ভাবতে ভাবতে নিজের দেশে চলে এসেছে জঙ্কুক। এয়ারপোর্টে জঙ্কুকের বাবা নামজুন আর চাচাতো ভাই সুগা এসে দাঁড়িয়ে আছে। সুগা সম্পর্কে তার চাচাতো ভাই হলেও তারা দুজন ছিল বেস্ট ফ্রেন্ড আর কলিজার বন্ধু। সুগা জঙ্কুককে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। এই 7 বছর একবারের জন্য বাড়ি ফেরেনি জঙ্কুক, তবে প্রতিনিয়ত কথা হতো তাদের। জঙ্কুক তার বাবাকে সালাম করে জড়িয়ে ধরে, তারপর বাড়ি ফিরে আসে তিনজন। বাড়িতে যেন হই হই রই রই ব্যাপার। বাড়ির বড় ছেলে এত বছর পর বাড়ি ফিরছে। রান্নাঘরে বাহারি রকমের রান্নার ধুম পড়েছে মা চাচিদের। হঠাৎ দরজায় জঙ্কুককে দেখে সবার মধ্যে হইচই শুরু হয়ে গেছে। জঙ্কুকের মা দৌড়ে এসে জড়িয়ে ধরলেন ছেলেকে। জঙ্কুকও আবেগ আপ্লুত হয়ে জড়িয়ে ধরল মাকে। মমতাময়ী মাকে সেই 7 বছর আগে ছুঁয়েছিল। আজ এত বছর পর আবারও মায়ের ছোঁয়া পেল জঙ্কুক। মা চাচিদের সালাম করে সোফায় বসলো জঙ্কুক। ছেলেকে একের পর এক শরবত নাস্তা দিতে ব্যস্ত সবাই। এরই মধ্যে উদয় হলো সকিনার বান্টু। সকিনার বয়স 14 বছর আর বান্টুর মাত্র 10 বছর। বান্টু এই বাড়ির সবচেয়ে ছোট ছেলে। জঙ্কুক যখন দেশ ছেড়েছিল তখন বান্টুর বয়স ছিল 3 বছর। ভিডিও কলে দেখতে দেখতে ভাইকে সে একটু একটু চিনে, তাই দৌড়ে এসে জড়িয়ে ধরে ভাইকে। সকিনাও জঙ্কুকের পাশে বসে আছে। সবাই মিলে খোঁজ গল্প করছে। এই ভাইয়া, আমার জন্য কি এনেছো? সুগা, ওই লাগেজটা নিয়ে আয় তো। সুগা একটা লাগেজ টান দিতে যাবে, জঙ্কুক আচমকা বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, ওইটাতে ছবি না। সুগা সহ বাড়ির সকলেই অবাক হয়ে গেল। জঙ্কুক ব্যাপারটা বুঝতে পেরে শান্ত গলায় বলল, পাশের লাগেজটা নিয়ে আয়। সুগা কথা মতো লাগেজ নিয়ে আসলো। লাগেজ খুলে যে যার মতো জিনিস বের করছে আর জিজ্ঞাসা করছে এটা কার ওই টাকার। জঙ্কুক শরবত খেতে খেতে উত্তর দিচ্ছে, বান্টুর জন্য বিদেশি দামি দামি খেলনা, আর সকিনার জন্য ড্রেস, কসমেটিক্স, আর মা কাকিদের জন্য অনেক গিফট। সুগার জন্য মোবাইল, একটা ল্যাপটপ, অন্যান্য গিফট। আলাদা আরেকটা ল্যাপটপও এনেছে। ভাইয়া, এই ল্যাপটপটা কি তোমার? না, এটা তের। ল্যাপটপের আবার কি দরকার ছিল বাবা? তের তো এইচএসসি পরীক্ষা শেষ, সামনে অ্যাডমিশন টেস্ট, অনেক কিছু জানার বা পড়ার দরকার আছে। মোবাইল দেখে পড়া থেকে ল্যাপটপে সুবিধা হবে, তাই নিয়ে আসলাম। আমার জন্য নিয়ে আসতে একটা। চিন্তা করিস না, তোর 18 বছর বয়স হলে তোকেও কিনে দেব। ধন্যবাদ ভাইয়া। বাড়ির হইচই শুনে ঘর থেকে বের হলেন ছোট চাচু জেহব। জঙ্কুক চাচুকে দেখে সালাম করতে যায়, কিন্তু চাচু বাধা দিয়ে জড়িয়ে ধরেন ভাতিজাকে। হ্যাঁ সহজ ভাতিজা, তোর জায়গা পায় না বুকে। এতদিন পর এই বাড়িটা পরিপূর্ণ হলো। ছোট চাচুর জন্য আনা উপহারগুলো জঙ্কুক নিজের হাতে তার চাচুকে দিল। মেজো চাচু বাড়িতে নেই, তাই ওনার জন্য আনা গিফট যত্ন করে রেখে দিল জঙ্কুক। লাগেজে পড়ে আছে একটা বক্স, যেটা র‍্যাপিং পেপারে মোড়ানো, আর একটা শপিং ব্যাগ। জঙ্কুক ল্যাপটপের পাশে বক্স আর শপিং ব্যাগটা রেখে বলল, এগুলো তেকে দিয়ে দিও, আমি রুমে যাচ্ছি। ইয়ঞ্জনি ভাবি, তে কোথায়? তে শুনলি তো খুশি হয়ে গেছে, এতক্ষণে দাইয়া ফরলের কথা এখনো হেনা করে। মা, আমি কোন রুমে থাকবো? তোর রুম তোরই আছে বাবা। জঙ্কুক আর কিছু না বলে নিজের লাগেজগুলো নিয়ে সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে। এমন সময় বাড়িতে আসে তে। আপু, জঙ্কুক ভাইয়া এসেছে। তে সিঁড়ির দিকে তাকাতেই দেখতে পায়
একজন লম্বা স্বাস্থ্যবান পুরুষ হাতে লাগেজ নিয়ে সিঁড়ি বেয়ে উঠছে। এই স্বাস্থ্যবান পুরুষটা আবার কি? বলে তে ভেতরে ঢুকে এদিক সেদিক তাকায়। ততক্ষণে জঙ্কুক নিজের রুমে চলে গেছে। এসেরি মেসা নে দেখ তোর লেগে গিফট আনছে। কি গিফট? সোফার মধ্যে রাখা আছে, যা গিয়া দেখ গা। তে দৌড়ে সোফায় গিয়ে ল্যাপটপটাকে হাতে নিয়ে বলে, এটা কি আমার? হ্যাঁ আপু, এটা তোমার। এই বক্সটা আর শপিং ব্যাগটাও তোমার। তে ল্যাপটপটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে, যেন আকাশ কুসুম কিছু পেয়ে গেছে। তে ল্যাপটপ আর শপিং ব্যাগটা নিয়ে নিজের রুমে চলে যায়। এত বছর পর নিজের রুমটা অবাক নয়নে দেখছে জঙ্কুক। সেই পরিচিত গ্রান, যেখানে সে নিজের জীবনে 12টা বছর কাটিয়েছিল। যে রুমটা ছিল তার একান্ত ব্যক্তিগত, আজও তাই আছে। একটা জিনিসও এদিক সেদিক হতে দেননি জঙ্কুকের মা জিন। এমনকি রুমে বছরের পর বছর তালা দিয়ে রেখেছেন তিনি। যখনই ছেলের কথা মনে হতো, ছেলের রুমে এসে নীরবে কেঁদে যেতেন, যেন কেউ বুঝতে না পারে। জঙ্কুক রুমে ঢুকে লাগেজ খুলে নিজের পরনের টি শার্ট হাতে নিয়ে শাওয়ার নিতে চলে যায়। শাওয়ার শেষে বের হলো একটা কফি কালারের টি শার্ট আর একটা ট্রাউজার পরে, হাতে টাওয়াল নিয়ে মাথার চুল মুছতে মুছতে। খাটে বসে আছে সুগা, লাগেজ নিয়ে এসে রুমে বসে আছে সে। সুগাকে দেখে জঙ্কুক জিজ্ঞাসা করে, কিছু বলবি? আচ্ছা ভাইয়া, ওই লাগেজটা ধরতে দিলি না কেন? কি আছে ওইটাতে? ওইটাতে আমার পার্সোনাল কিছু জিনিস আছে। সেই পার্সোনাল জিনিসগুলো দেখতে চাচ্ছে আমার অবুঝ মন। কি করবে বলো? কাউকে দেখানোর জিনিস আশা করি পার্সোনাল হবে না। সুগা ভাইয়ের আপত্তিকর সুর বুঝতে পেরে এই বিষয়ে আর কিছু বলেনি, শুধু জিজ্ঞাসা করে, বিকালে কি বের হবে? হুম। সুগা আর কথা না বাড়িয়ে চুপচাপ বিদায় নেয় রুম থেকে। জাঙ্কুক খাটের এক কোণায় বসে মোবাইল হাতে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু চেক করতে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে তে নিজের রুমে ঢুকে শপিং ব্যাগ খুলে 3টা ড্রেস বের করলো। 2টা গ্রাউন আর একটা গর্জিয়াস কাজের 3 পিস। 3টা ড্রেসই অসাধারণ সুন্দর। ল্যাপটপটাও খুলে দেখে তার প্রয়োজনীয় সকল অ্যাপ ব্রাউজার অলরেডি ল্যাপটপে সেট করা আছে। তের দৃষ্টি যায় র্যাপিং পেপারের মোড়ানো বক্সের দিকে। র্যাপিং পেপার খুলতেই চোখে পড়ে 3টা উপন্যাসের বই, যেগুলোর উপরে ছোট একটা চিরকুটে লেখা, এডমিশনের পরে পড়বি। তার সাথে একটা ছোট বক্স, যেখানে ছিল রঙিন কিছু পাথর। তের এই পাথরগুলো ছোটবেলায় খুব পছন্দ ছিল। অনেকদিন যাবৎ মনের কোণে সুপ্ত ইচ্ছে ছিল একটা আইফোন কেনার, কিন্তু কাউকে বলার মতো সাহস হয়নি তার। এগুলো দেখে খুশিতে গদগদ হয়ে পড়েছে তে। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াকালীন তের কলেজ, প্রাইভেট, কোচিং সব মিলিয়ে ব্যস্ততার দিন কাটছিল। তখন সুগা তার পুরনো একটা ফোন দিয়েছিল তেকে। সিমটাও ছিল সুগার। বাড়ির মানুষের বাহিরে শুধু 3-4 জন বান্ধবীর নাম্বার ছিল সেই ফোনে। এমনকি স্যারদেরকেও নাম্বার দিতে নিষেধ করেছিল কড়া ভাষায়। সুগা বরাবরই বোনের ব্যাপারে খুব সিরিয়াস। ভাইয়েরা বোনকে শাসন করে ঠিক আছে, কিন্তু সুগা থেকে একটু বেশি শাসনে রেখেছে এত বছর। এইচএসসি পরীক্ষা চলাকালীন ভাইকে খুব সাহস করে বলেছিল, ভাইয়া পরীক্ষা শেষ হলে আমাকে একটা নতুন ফোন কিনে দিবা? কথাটা শুনে অগ্নি দৃষ্টিতে তাকিয়েছিল সুগা। তে যেন মস্ত বড় অন্যায় করে ফেলেছে। তারপর তে নতুন ফোনের আশা পুরোপুরি ছেড়ে দিয়েছিল। আজকে সে না চাইতেই আইফোন আর ল্যাপটপ পেয়ে গেছে। এই যেন মেঘ না চাইতেই জল। মনে হয় সুগা ভাইয়া বলেছে আমার জন্য ফোন আর ল্যাপটপ আনতে, না হলে উনি কিভাবে জানবে আমার ফোন নেই? এদিকে 1 ঘন্টা যাবৎ ফোনে মনোযোগ দিয়ে কি যেন কাজ করছে জঙ্কুক। হঠাৎ বান্টু দৌড়ে এসে দরজার সামনে দাঁড়ায়। এই ভাইয়া, তোমাকে খেতে ডাকছে। তুই যা, আমি আসছি। 10 মিনিটের মধ্যে সাদা শার্ট পরে রেডি হয়ে নিচে নামলো জঙ্কুক। সবার খাওয়া শেষ অনেক আগেই। জিন বসেছিল ছেলের জন্য। কোথাও যাবে নাকি বাবা? হ্যাঁ, একটু কাজ আছে। জঙ্কুক চুপচাপ খাবার খাচ্ছে। ছোটবেলা যা যা পছন্দ করতো সব রান্না হয়েছে আজ। যতটুকু সম্ভব খেয়ে উঠে পড়েছে। ভাইয়া আমি রেডি। এখন যাবে নাকি লেট হবে? এখনই বের হব। গাড়ি নিয়ে বের হবে না? চাবি নিয়ে যা। গাড়ি লাগবে না আম্মু। বলেই 2 ভাই বের হয়ে গেল। যৌথ পরিবারগুলোর সবচেয়ে আনন্দময় সময় হলো সন্ধ্যাবেলা। বাড়ির সকলে মিলে হইচই করে বিকালের নাস্তা খাওয়া, একটু টিভি দেখা, খেলাধুলা করা আর আড্ডা দেওয়া। সমস্যা শুধু বড় ভাই। সুগা সবসময় তেকে চোখে চোখে রাখে। কি করছে, কি না করছে, কখন খাচ্ছে, পড়াশোনা করছে কিনা, এসব কিছু দেখাই যেন তার একমাত্র কাজ। কিন্তু সকিনা আর বান্টুকে কোনোদিন একটা ধমক পর্যন্ত দেয়নি সুগা। এ যেন দুমুখো ব্যবহার। সুগা যতক্ষণ বাড়ির বাহিরে থাকে ততক্ষণ তে মুক্ত স্বাধীন। সুগা বাসায় না থাকায় 3 ভাই বোন মিলে ছোটাছুটি করছে। তে যা বলে ছোট দুইটা তাই করে। তের আর জঙ্কুকের এখনো দেখা হয়নি। তে কোচিং থেকে এসে রুমে যে ঢুকেছিল সবেমাত্র বের হলো। অন্যদিকে জঙ্কুক বাড়ি থেকে চলে গেছে আরো 2 ঘন্টা আগে। হঠাৎ নামজনকে দেখে দৌড়াদৌড়ি বন্ধ করে দেয় বাচ্চারা। তোমার ছেলে জঙ্কুক কোথায়? ও তো সুগাকে নিয়ে বের হলো, বললো কি যেন একটা কাজ আছে। তে মামুনি, পড়াশোনার কি অবস্থা তোমার?
আলহামদুলিল্লাহ ভালো বড় আব্বু। তবে তবে কি? আমার ফিজিক্স আর ম্যাথে একটু সমস্যা, কোচিং এ শুধু করাতে পারছি না, প্রাইভেট গুলো তো অনেক এগিয়ে গেছে। ঠিক আছে, তোমার জন্য প্রাইভেট টিচার কাল বা পরশুর মধ্যে ম্যানেজ করছি। তুমি চিন্তা করো না, মন দিয়ে পড়াশোনা করো মামুনি। তোমার ভাই সুগা আমার আর তোমার আব্বুর কথা তো কানেই নেয় না। কোথা থেকে মাথায় ভূত চেপেছে রাজনীতি করবে, পড়াশোনা একটু গুরুত্ব দিচ্ছে না। তুমি পড়াশোনা ভালো করে করো, মেডিকেল অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাকে চান্স পেতে হবে। জি বড় আব্বু, চেষ্টা করব। খেয়েছো কিছু তোমরা? হ্যাঁ বড় আব্বু, খেয়েছি আমরা। ঠিক আছে, তাহলে সবাই এখন রুমে গিয়ে পড়তে বসো। তিন ভাই বোন আর কোনো কথা না বলে যার যার রুমে চলে যায়। রাত 9টায় বাড়িতে ঢুকে জঙ্কুক আর সুগা। এদিকে খাবার টেবিলে নামজুন তার দুই ভাইকে নিয়ে খেতে বসেছেন। রান্নাঘরে তিন যা মিলে খাবার রেডি করছে। বিকেলে জঙ্কুক সাদা শার্ট পরে বের হয়েছিল। সাদা শার্টের দুই তিন জায়গায় একটু একটু রক্ত লেগে আছে। আর জঙ্কুকের হাতে তিনটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো। নজরে পড়ে ছোট চাচু জেহপের। কিরে ভাতিজা, তোর হাতে কি হয়েছে? আর শার্টে কিসের দাগ? এই কথা শুনে ছুটে আসে জিন। কি হয়েছে জঙ্কুক? তেমন কিছু না মা, ওই হাতে একটু লেগেছে, ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। জঙ্কুক আর কথা না বাড়িয়ে সিঁড়ির কাছে চলে যায়। চলে যাচ্ছ কেন, খাবে না? না বাবা, বিকেলে খেয়েছি, খিদে নেই। এই বলে জঙ্কুক রুমের দিকে চলে যায়। জঙ্কুকের কণ্ঠ শুনে তে রুম থেকে বের হয় তাড়াতাড়ি। এতগুলো গিফট দিল, অবশ্যই ধন্যবাদ জানানো উচিত। 7 বছরে ভাইয়ের মুখটাও দেখেনি সে। কিন্তু রুম থেকে বের হতে হতে জঙ্কুক তার রুমে ঢুকে পড়েছে। তে নিচে গিয়ে সবার সাথে খেতে বসে। সুগাও হাত মুখ ধুয়ে খেতে বসেছে। ভাতিজা, তুই তো জঙ্কুকের সাথে ছিলি, কি হয়েছে বলতো? চাচ্চু, আমি তো ভাইয়ার সাথে বের হয়েছিলাম, কিন্তু পরে আমি পার্টি অফিসে চলে গিয়েছিলাম, তাই সঠিক জানি না। তে যেন কিছু বুঝতে পারছে না। বাড়িতে এসেছে 7-8 ঘন্টা হয়ে গেছে মানুষটার, অথচ এখনো দেখেনি তাকে। তার মধ্যে আবার কি অঘটন ঘটিয়েও ফেলেছে। সে শুধু চাচ্চু আর ভাইয়ের মুখের দিকে তাকাচ্ছে বারবার। সে তো তোমার ভাই কম, বন্ধু বেশি, তাকে বলে দিও কোনো প্রকার মারপিট আর রাজনীতিতে যেন না জড়ায়। আসলে বড় আব্বু, সামান্য হাত কেটেছে ভাইয়ার। থাক, আমায় কিছু বোঝাতে হবে না। কোনটা মারপিটের কাটা আর কোনটা কেটে যাওয়া আমি তা বুঝি। তুমি তো নিজের রাস্তা বেছে নিয়েছো, অন্তত তাকে বোঝাও এসবে যেন না জড়ায়। জি বড় আব্বু। তে আচমকা প্রশ্ন করে বসে। কি হয়েছে? সুগা তের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলে, তুই চুপচাপ খা। জঙ্কুক কেন মারামারি করবে? এত বছর ছেলেটা বাহিরে ছিল, এই দেশে ওর শত্রু আছে বলে তো আমার মনে হয় না। বাড়ির সবার মধ্যে নীরবতা, কেউ কোনো কথা বলছে না। তে মনে মনে ভাবছে, জঙ্কুক ভাই মারপিট করেছে, কিন্তু কেন? এত বছর ভাবতাম আমার ভাইয়াই শুধু পচা রাজনীতি করে, আমার শাসন করে, কিন্তু জঙ্কুক ভাই তো দেখা যাচ্ছে পুরাই হিটলার। কোন এক আশঙ্কায় জঙ্কুকের মাথায় চিনচিন ব্যথা অনুভব হয়। বারান্দায় দাঁড়িয়ে আনমনে কি যেন ভেবে যাচ্ছে। হঠাৎ কারো অস্তিত্ব বুঝতে পেরে সাবলীল ভঙ্গিতে নড়ে চড়ে দাঁড়ায় এবং ঘাড় ঘুরিয়ে দেখে সুগা এসেছে। কিছু হয়েছে? বড় আব্বু বুঝতে পেরে গেছে তুমি যে মারপিট করেছো, তাই তোমাকে সাবধান করতে বলেছে যেন মারপিট আর রাজনীতিতে না জড়াও। আর কিছু? না, তেমন কিছু না, ব্যবসার হালও ধরতে বললো। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবি? ভাইয়া বাদ দাও না এসব, মাথা ঠান্ডা করো প্লিজ। আমি তোমাকে শুধু জানিয়েছিলাম বিষয়টা। তুমি যে এভাবে দেশে চলে আসবে আর এমন ঝামেলা হবে, এটা আমি ভাবতেই পারিনি। বুঝতে পারলে আমি আগেই ব্যাপারটাকে সমাধান করে ফেলতাম। তুই আমাকে বাদ দিতে বলছিস? বাহ, আমি ওইভাবে কিছু বলিনি ভাইয়া। যা হবার তো হয়েছে, তুমি যা করেছো এরপর আশা করি আর কোনো কিছু হবে না। তাই বলছিলাম ওইসব চিন্তা বাদ দিয়ে একটু বিশ্রাম নাও, অনেকটা জার্নি করে এসেছো। আচ্ছা তুই এখন যা। আর হ্যাঁ, এরপর থেকে আমার ব্যাপারে তোকে যেন কেউ কিছু না বলে, এটা সবাইকে বলে দিস। এত বছর বাইরে ছিলাম, এখন তো আমি বাড়িতেই আছি। যার যা কথা সব যেন আমায় সরাসরি বলে। আর আগামীকাল 12টার আগে কেউ যেন আমাকে ডাকতে না আসে। ঠিক আছে ভাইয়া, আমি যাচ্ছি। সুগা চলে যাবার পর জঙ্কুক রুমে এসে দরজা লাগিয়ে ব্যাগ থেকে একটা সিগারেট বের করে বারান্দায় বসে। সিগারেট খাওয়াটা জঙ্কুকের নিত্যদিনের অভ্যাস না। যখন সে খুব রাগান্বিত বা চিন্তিত থাকে এবং নিজেকে কন্ট্রোল করার সব শক্তি হারিয়ে ফেলে, তখন সিগারেটের ধোঁয়ার মধ্যে দিয়ে নিজের কষ্ট, রাগ, চিন্তা আর অভিমানগুলো উড়িয়ে দেয়। জঙ্কুক কয়েকটা টান দিয়ে সিগারেটটা ফেলে দেয়। এরপর টান টান হয়ে নিজের বিছানায় এসে শুয়ে পড়ে। তুই খাবার খেয়ে রুমে এসে 2-3 ঘন্টা টানা পড়াশোনা করলো। এইচএসসি পরীক্ষা শেষ হলো 1 মাসও হয়নি, কিন্তু পড়াশোনা যেন 3 গুণ বেড়ে গেছে। এডমিশন একটা মস্ত বড় যুদ্ধ, যার একমাত্র অস্ত্র হলো পড়াশোনা। তার সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে আছে ভাগ্য। এইচএসসি রেজাল্ট কবে দিবে ঠিক নেই, পাশ করবে কিনা তাও জানা নেই, কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুতি আগে থেকে নিতে হচ্ছে। বয়সের তুলনায় মেয়েটা পড়াশোনা একটু বেশি এগিয়ে গেছে। 18 বছরে পা দিল সবে মাত্র 2 মাস হয়েছে। তার মধ্যে এইচএসসি পরীক্ষা শেষ, কয়েক মাস পরে সে স্নাতক শিক্ষার্থী হতে চলেছে। ভাবতেই কেমন যেন নিজেকে বড় বড় মনে হচ্ছে তের। পড়াশোনা শেষ করে নিজের বিছানায় শুয়ে পড়ে, হাতে তার নতুন মোবাইল। কিন্তু করবেটা কিসে? না আছে ফেসবুক, না আছে অন্য কোনো অ্যাকাউন্ট।
ইউটিউবে ঢুকে কয়েকটা ভিডিও দেখে মোবাইল রেখে দেয়। ভাবতে থাকে জঙ্কুক ভাইয়াকে ধন্যবাদ জানানো দরকার, কিন্তু সে তো ভয়ে দাঁড়াতেই পারবে না জঙ্কুকের সামনে। তার অতীতের স্মৃতিগুলো মনে পড়ে যায়। তে সবেমাত্র পঞ্চম শ্রেণীতে উঠেছিল, বয়সের গণ্ডি 9 থেকে 10-এর মাঝামাঝি। তখন তের একটা ছেলে বন্ধু হয়েছিল। ছেলেটা স্কুলে নতুন এসেই বন্ধুত্ব করেছিল তের সাথে। ছোটবেলা পিচ্ছিদের বন্ধুত্ব যেমন ছিল, চকলেট শেয়ার করা, টিফিন শেয়ার করা, একসাথে খেলাধুলা করা। একটা সপ্তাহ হয়নি তাদের বন্ধুত্বের। 7 দিনের মাথায় জঙ্কুক স্কুলে গিয়ে তেকে আর ওই ছেলেকে একসাথে খেলতে দেখে স্কুলের সবার সামনে তের গালে কয়েকটা থাপ্পড় দিয়ে রাগান্বিত স্বরে বলেছিল, তোকে যদি আর কোনোদিন কোনো ছেলের সাথে কথা বলতে বা খেলতে দেখি তাহলে তোর খবর আছে। তারপর বোনকে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে। একটাবার বোনের দিকে তাকিয়েও দেখেনি। দুই গালে জঙ্কুকের 5টা আঙ্গুলের দাগ বসে গিয়েছিল। থাপ্পড় খেয়ে তে 1 সপ্তাহ জ্বরে পড়েছিল বিছানায়। তে ছোটবেলা থেকেই খুব অভিমানী ছিল। এই থাপ্পড়ের আতঙ্কে আর কখনো জঙ্কুকের দিকে চোখ তুলে তাকায়নি। কথা বলা তো দূরের বিষয়, জঙ্কুক বাসায় থাকাকালীন রুম থেকে বেরো হয়নি। জঙ্কুকও কখনো খোঁজ নেয়নি মেয়েটার। ছোট্ট তের মনে তখনই জন্ম নেয় জঙ্কুক ভাইয়ের প্রতি অভিমান, সীমাহীন অভিযোগ, কষ্ট। 2 বছর পর দেশ ছাড়ে জঙ্কুক। এই সময়ের মাঝে তে জঙ্কুকের সাথে এক টেবিলে খেতেও বসতো না। জঙ্কুককে দেখলেই ছুটে পালাতো। জঙ্কুক বিদেশ চলে যাওয়ার পর তে জঙ্কুকের ভয় থেকে নিজেকে সাবলীল করে আপন মনে রাজত্ব করতে থাকে বাড়িতে। জঙ্কুকের পাশের রুমটা তার দখলে চলে আসে। জঙ্কুক থাকলে হয়তো কখনোই সে এই রুমে আসতো না। বিদেশে যাওয়ার পর জঙ্কুক সবার সাথে ভিডিও কলে কথা বলেছে, কিন্তু কথা হয়নি তের সাথে। 2-1বার তের কথা জিজ্ঞাসা করেছিল ঠিকই, কিন্তু তে আতঙ্কে কথা বলতে চায়নি। এরপর থেকে জঙ্কুকও কখনো তের কথা জিজ্ঞাসা করেনি। এত বছর পর ভাই বাড়িতে এসেছে, এখনো দেখা হয়নি তার সাথে। এরই মধ্যে মারপিটও করে ফেলেছে। ছোটবেলায় অনুভূতি প্রকাশ না করতে পারলেও আজ জঙ্কুকের কর্মকাণ্ডের কথা শুনে তের মনে একটা নামই ঘুরপাক খাচ্ছে, সেটা হলো হিটলার। হিটলারের সাথে জঙ্কুকের কতটা মিল বা ব্যামিল তা বিবেচনা করার বিন্দু পরিমাণ ইচ্ছে নেই। তার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরছে, ধন্যবাদ জানানো উচিত। সে কি আদৌ কথা বলতে পারবে হিটলারের সাথে? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল তে। সকাল থেকে বাড়িতে রান্নার ধুম পড়ে গেছে। জঙ্কুকের বাপ চাচারা সকাল সকাল খেয়ে অফিসে চলে গেছে। বান্টু আর সকিনাও চলে গেছে স্কুলে। তে ঘুম থেকে উঠে 8টায়। রাত জাগার কারণে সকালে উঠতে পারে না। মাঝে মাঝে গোসল করে খেয়ে বের হয়, আবার মাঝে মাঝে এমনিতেই চলে যায়। তে 10টা থেকে 2টা পর্যন্ত বাহিরে কোচিং, তারপর টিউশনি শেষ করে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খেয়ে একটু ঘুমায়। বিকেলে একটু হই হুল্লোড় করে তারপর পড়াশোনা করে। এই তার বর্তমান জীবন। আজও তার ব্যতিক্রম হলো না। খেয়ে কোচিং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। বাসার গাড়ি তাকে দিয়ে আসে, আবার কল দিলে গিয়ে নিয়ে আসে। বেলা 12টায় ঘর থেকে বের হয় জঙ্কুক। ধীর গতিতে নিচে আসে। চিন্তিত মুখ দেখে জিন ছেলেকে জিজ্ঞাসা করে, তোর কি কিছু হয়েছে বাবা? না, কিছু হয়নি, খেতে দাও। ছোটবেলার চঞ্চলতার ছিটে ফোটাও নেই ছেলেটার মধ্যে। এটা ভেবে বারবার হতাশ হচ্ছে জিন। হঠাৎ চোখ পড়ে ছেলের হাতে ব্যান্ডেজের দিকে। হাতটাও ফুলে গেছে অনেকটা। জঙ্কুক খাবার খাচ্ছে, আর তার মা শান্ত স্বরে ছেলেকে বোঝাচ্ছেন, এটা করো না, সেটা করো না। মনে হচ্ছে 5 বছরের শিশু, আগুন পানি চিনে না। যদিও বাবা মায়ের কাছে সন্তানরা সারা জীবন শিশুই থাকে। খাওয়া দাওয়া শেষে মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় জঙ্কুক। তে বাড়ি ফিরেছে 1 ঘন্টা হবে। শাওয়ার নিয়ে নিচে এসেছে খেতে। সুগা রুম থেকে ছুটে এসে জিজ্ঞাসা করে, বড় আম্মু, জঙ্কুক ভাইয়া কোথায়? ও তো 2 ঘন্টা আগে খেয়ে বের হয়ে গেছে। কেন? ইস, মিস করে ফেললাম। কি হয়েছে বাবা? তে নীরবে তাকিয়ে ভাই আর বড় আম্মুর কথোপকথন শুনছে আর বোঝার চেষ্টা করছে ঘটনাটা কি। সুগা ভাইকে কল দিয়ে জিজ্ঞাসা করে, কোথায় আছো? জঙ্কুক কি যেন বলল, শোনা যায়নি। সুগার চোখে মুখে উত্তেজনা স্পষ্ট। বড় আম্মু, মার ছোট আম্মুকে নিয়ে বাহিরে চলো। কেউ প্রশ্ন করার আগেই সুগা ছুটে গেল বাহিরে। তার পিছন পিছন সবাই দরজা পর্যন্ত গেল। হঠাৎ করে বাইক নিয়ে বাড়িতে ঢুকলো জঙ্কুক। নীল রঙের চকচকে একটা সুন্দর বাইক, হেলমেটটাও নীল। হেলমেট খুলতে খুলতে তাকায় বাড়ির মানুষের দিকে। তে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই কবে দেখেছিল জঙ্কুককে। সেই জঙ্কুকের সাথে এই জঙ্কুকের চেহারার কোনো মিল নেই। হেলমেট খোলাতে চুলগুলো এলোমেলো হয়ে গেছে জঙ্কুকের। চোখে সানগ্লাস, নেভি ব্লু রঙের শার্ট কালো প্যান্টের সাথে ইন করে পড়েছে। হাতে কালো ফিতার একটা ঘড়ি, পায়ে শু জুতা। জঙ্কুকের দিকে বিবর দৃষ্টিতে তাকিয়ে আছে তে। জঙ্কুক বাড়ির সকলের উদ্দেশ্যে বলল, বাইকটা কিনেছি, কেমন হয়েছে? জঙ্কুকের কণ্ঠে তের মনের গহীনে ধাক্কা খায়। এতে হুঁশ ফিরে আসে তার। তে দাঁড়িয়ে থাকতে না পেরে এক দৌড়ে নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে শুয়ে পড়ে। না না, আমাকে শুলে হবে না, যাই বিছানা থেকে উঠে একটা নাচ দেই। ইয়াহু! উপর নাচের আবির ভাইকে আমি দেখে ফেলেছি। লা 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 লা, চলে তোমার গাড়ি উইরা উইরা। লা 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 লা, কিনেছি হুন্ডা, জঙ্কুক ভাই একটা গুন্ডা। লা 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 লা, দেখতে কি সুন্দর। লা 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 লা। বাড়িতে 2 থেকে 3টা গাড়ি থাকার পরও বাইক কেন কিনলে? আমার গাড়িতে চলাচল ভালো লাগে না মা।
পিচ্চিরা খুশি হলেও খুশি হতে পারে না মা চাচিরা, কারণ এই বাড়িতে বাইক ব্যবহার করা নিষেধ করেছিলেন জঙ্কুকের বাবা নামজুন। তিনি কোনো এক বয়সে বাইকে অ্যাক্সিডেন্ট করেছিলেন, সেই থেকে বাইক কিনা বা বাইকে চলাচল নিষিদ্ধ করেছেন। ছোট চাচুর খুব ইচ্ছে ছিল বাইক কেনার, কিন্তু বড় ভাইয়ের নিষেধ অমান্য করার সাধ্য নেই তার, তাই আর কিনতে পারেনি। সুগা অনেক চেয়েছিল বাইক কিনতে, রাজনীতির সুবাদে অনেক জায়গায় যাওয়া লাগে, বাইক থাকলে সুবিধা হয়। বাবা সবিনকেও বলেছিল সে, কিন্তু বাবার এক কথা, তোর বড় আব্বু বাইক পছন্দ করে না, তোর দরকার পড়লে তুই একটা গাড়ি সবসময় ব্যবহার করিস, তারপরে বাইক কেনার নাম মুখে নিস না। জঙ্কুক বাড়ি ফিরেছে 24 ঘন্টা হবে হয়তো, এর মধ্যেই বাইক কিনে ফেলেছে। এর পরিণাম কি হবে তা ভেবে ভয়ে আটকে যাচ্ছেন বাড়ির 3 বউ। তার হৃদয় কাঁপছে, কেমন জানি অস্থির লাগছে সবকিছু। পরিচ্ছন্ন নয়নে তাকিয়ে আছে রুমের জানালার দিকে, দৃষ্টি তার অসীম দূরত্বে। কি জানি কি ভাবলো কতক্ষণ, হঠাৎ ঝলমলিয়ে উঠলো তে। সঙ্গে সঙ্গে চোয়াল শক্ত করে নিজেকে নিজে প্রশ্ন করলো, এত যে লালা করছি, বাইরে নিচে আমি কি হিটলারের উপর ক্রাশ খেয়েছি? তে নিজের মাথায় গাঁটটা মেরে বলে, ছি তে ছি, কিসব ভাবছিস তুই? কেউ কারো চাচাতো ভাইয়ের উপর ক্রাশ খায় নাকি? ভালো ভদ্র হলেও মানা যেত, এমন গুরু গম্ভীর বদমেজাজি আর হিটলার স্বভাবের কেউ কি কারো ক্রাশ হয়? যে ছেলে 10 বছরের মেয়ে গায়ে হাত তুলতে পারে, সে আর যাই হোক আমার ক্রাশ হতে পারে না। এটা ভাবতেই তের বুক ভেসে আসে কষ্টে। নিজেকে স্বাভাবিক করতে মোবাইল হাতে নিয়ে কল করে তের সবচেয়ে কাছের বান্ধবী জিমিনকে। প্রথম কল দিতেই রিসিভ হয়। কেমন আছিস বেবি? ভালো আছি, তুই কেমন আছিস? হঠাৎ আমার স্মরণ করলি যে, স্পেশাল কোনো কারণ আছে? তোর তো আবার ভাঙা ফোন, ঠুস ঠাস বন্ধ হয়ে যায়। তে রাগান্বিত স্বরে এক প্রকার হুঙ্কার দিয়ে বলে, তুই আজকে কোচিং এ আসিসনি কেন? কি যে একটা জিনিস মিস করেছিস সেটা তো জানিসই না। কি জিনিস মিস করেছি বলে ফেলো বান্ধবী, এখন বললে কি আর সেই ফিলটা পাবি নাকি আজও? আরে বেবি বলো তুমি, কাল শুক্রবার কোচিং বন্ধ, আবার দেখা হবে রবিবারে, ততদিন সহ্য হবে না, বলে ফেলো প্লিজ। আমার হাতে এখন আইফোন 13 প্রো ম্যাক্স আছে। তের কথা জিমিন এক বিন্দুও বিশ্বাস না করে হেসে উড়িয়ে দিয়ে বলে, যাকে তার ভাই একটা আদা ভাঙা ফোন দিয়েছে ব্যবহারের জন্য, তার হাতে নাকি আইফোন। তুই কি ঘুম থেকে স্বপ্ন দেখে উঠলি নাকি তে? কাল জঙ্কুক ভাই এসেছে বিদেশ থেকে, উনি আমার জন্য নিয়ে এসেছে। তাই বল, না হয় তোর যে ভাই তোকে জীবনেও ফোন কিনে দিত না, তোর বাবা দিতে চাইলেও সে আছাড় মেরে ভেঙে ফেলতো। ওয়েট ওয়েট, এই জঙ্কুক ভাইটা আবার কি? যে তোকে ছোটবেলা মেরেছিল সে? হ্যাঁ, আমার চাচাতো ভাই। তা তোর প্রতি এত মায়া হলো কিভাবে ওনার? জানি না, শোন তোকে কি বলি। হ্যাঁ বল। আসলে আজকে বিকালে জঙ্কুক ভাইয়াকে দেখে ছোটখাটো একটা শখ খেয়েছি। মানে কি সুদর্শন চেহারা, দাঁড়ানোর স্টাইল আর অগোছালো চুলগুলো দেখে আমার মনটা এলোমেলো হয়ে গেছে। আমি মনে হয় ওনার উপর ক্রাশ খেয়েছি। তোর মাথা ঠিক আছে তে? তুই এত বছর যাবত বলে এসেছিস এই মানুষটা তোর শৈশব নষ্ট করে দিয়েছে, আর আজকে কৈশোরে পা দিতেই এই মানুষটার উপর তুই ক্রাশ খেয়ে ফেলেছিস? মানুষ রং বদলায় কারণে অকারণে, কথাটা এতদিন শুনেছি, কিন্তু আজ তোকে দেখে মনে হচ্ছে এই কথাটা 100% সত্যি। না হলে যাকে এত বছর শত্রু ভেবে এসেছিস, আজকে তার উপর ক্রাশ খাচ্ছিস? বাহ তে বাহ। তের নীরবতা বুঝতে পেরে জিমিন আবারও বলা শুরু করলো, এসব কোনো বিষয় না তে, হঠাৎ করে দেখেছিস তো তাই আহামরি সুদর্শন লেগেছে। বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলে দে, দেখবি সব ঠিক হয়ে গেছে। আমরা না দুজন দুজনকে কথা দিয়েছিলাম একজন বিপথে গেলে আরেকজন সামলাবো, ভুলে গেলি? আমি কি এতটাই অসুন্দর যে কারো ক্রাশ হওয়ার যোগ্য না? অবশ্যই তুই সুন্দর, ক্রাশ খাওয়ার যোগ্য, কিন্তু তুই ছেলেদের ক্রাশ হতে পারবি কিনা সন্দেহ আছে। তুই রাস্তাঘাটের গাছগাছালি এবং রংচটা দেয়ালে ক্রাশ হতে পারিস, গরু ছাগলেরও হতে পারিস। তে রেগে ফোন কেটে দিয়ে ভাবছে, আজকাল সান্ত্বনা নিতে চাইলেও মানুষ মজা নেয়। যদিও জিমিনের হাসির কারণটা খুবই স্বাভাবিক। থেকে বরাবরই চোখে চোখে রেখেছে সুগা সহ বাড়ির সকলে। ক্লাস 6 থেকে 10 পর্যন্ত পড়েছে গার্লস স্কুলে, তারপর গার্লস কলেজ। স্কুল কলেজের সামনেই বাসার গাড়ি থাকতো, বাসা টু স্কুল, স্কুল টু বাসা। থেকে কোনো ছেলে না দেখলে ক্রাশ কিভাবে খাবে? বোধশক্তি হওয়ার পর তে মনে হয় 2 থেকে 3টা বিয়ে খেয়েছে কাজিনদের, যাকে বলে নামের বিয়ে খাওয়া। সুগার ভয়ে বিয়ে বাড়িতে এক কোণে বসে থাকতো তে। ভাইয়ের কড়া শাসন ছিল, ঘর থেকে বের হতে পারবি না, বরযাত্রী আসলে তো আরো আগে না, ঘরের ভেতরেই তার জন্য খাবার পাঠানো হতো। সুগার নিজেই বোনকে ইচ্ছে মতো খাওয়াতো, তারপর বিয়ে শেষ হলে মা বোনদেরকে নিয়ে বাড়িতে চলে আসতো। গায়ে হলুদে নাচা, গান গাওয়া, এমনকি মেহেদিও দিতে পারেনি কখনো। এই কষ্ট এখন তে আর কারো বিয়েতে যায় না। তের এই সাদা কালো জীবনের কথা শুনলে জিমিন কেন, পৃথিবীর সব মানুষই হাসবে। জীবনটা তার তেজপাতা হয়ে গেছে। মাঝে মাঝে ভাবে এই বাড়িতে জন্মানোটা কি খুব বেশি দরকার ছিল। কয়েকবার জিমিন কল ব্যাক করেছে নিজের জীবনের হতাশার জন্য, তে আর কল রিসিভই করেনি। বান্ধবীকে রাগ দেখিয়ে কি হবে, জীবন যেখানে যেমন তা মানতেই হবে। তের বেস্ট ফ্রেন্ড হওয়ার খেসারত দিতে হচ্ছে জিমিনকেও। তের সাথে সাথে জিমিনকেও চোখে চোখে রাখে সুগা।
কথায় আছে সঙ্গ দোষে লোহা বাসে, সঙ্গ খারাপ হলে তেও খারাপ হবে। তাই সবসময় জিমিনের পিছনে লোক লাগিয়ে রাখে। শুধু জিমিনই না, আরো দুইজন বান্ধবী আছে তের, ওদেরকেও নজরে রাখে সুগা। বোনকে সব দিক থেকে প্রোটেক্ট করাই যেন তার প্রথম এবং প্রধান কাজ। জঙ্কুক বিকাল থেকে ঘুমাচ্ছে। সন্ধ্যা 7টায় ঘুম ভাঙে বান্টুর ডাকে। নিচে জঙ্কুকের বাবা আর তের বাবা বসে আছে। জঙ্কুকের বাইক কেনার কথাটা শুনে তাড়াতাড়ি চলে এসেছেন অফিস থেকে। জঙ্কুক ঘুম থেকে উঠে চোখে মুখে পানি দিয়ে কোনো রকমে মুখটাকে মুছে তৎক্ষণাৎ রুম থেকে বের হয়। সে তার বাবাকে খুব ভালো করে চিনে। ডাকার সঙ্গে সঙ্গে উপস্থিত না হলে বাড়িতে তাণ্ডব শুরু করে দিবে। আচমকা এলোমেলো পায়ে ছুটে রুম থেকে বের হয় তে, চুলগুলো অগোছালো। তেকে দেখতে পেয়ে এক মুহূর্তের জন্য মস্তিষ্ক থমকে যায় জঙ্কুকের। দৃষ্টি তার প্রখর। আচমকা হাঁটা থামাতে শ্বাস ভারী হয় জঙ্কুকের। কালো জামা পরিহিতা এক ললনার দিকে দৃষ্টি পড়ে। আপাদমস্তক দেখলো একবার। কালো জামাতে যাকে অপ্সরা ন্যায় লাগছে। এলোমেলো চুলগুলো তার কোমর ছাড়িয়েছে। দ্রুত গতি থামাতে গিয়ে তার ছোট দেহ কম্পিত হয়। দৃষ্টি পড়ে 6 ফুট লম্বা মানুষটার বুকে। তে মুখ তুলে তাকায় সেই মানুষটার চেহারার পানে। জঙ্কুকের চোখে মুখে ছিটানো পানির ছাপটা এলোমেলো চুলগুলো থেকে চুয়ে চুয়ে পানি পড়ছে, যা তার পরনে সাদা টি শার্ট অল্প স্বল্প ভিজিয়ে দিচ্ছে। সেদিকে খেয়াল নেই জঙ্কুকের। জঙ্কুক কয়েক সেকেন্ড স্তব্ধ থেকে হঠাৎ চোখ সরিয়ে পুনরায় রুদ্রমূর্তি ধারণ করে এবং সবেগে হাঁটা দেয় সিঁড়ির দিকে। পিছন থেকে তের কোমল কণ্ঠে ডাক শুনে থমকে দাঁড়ায় জঙ্কুক। তবে পিছনে তাকানোর প্রয়োজন মনে করেনি সে। তে ভয়ার্ত কণ্ঠে বলে, থ্যাংক ইউ জঙ্কুক ভাই। জঙ্কুক শুনলো কিনা কে জানে। এক মুহূর্ত দাঁড়িয়ে যথারীতি ব্যস্ত ভঙ্গিতে নিচে নেমে যায়। তে ঠায় দাঁড়িয়ে আছে দরজার সামনে। থরথর করে কাঁপছে তের হাত পা। তের মনে হচ্ছে ভো ভো করে ঘুরছে সমগ্র পৃথিবী। কেন জানি দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না মেয়েটা। নিজেকে নিয়ন্ত্রণ করতে তাড়াতাড়ি দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ায়। এতগুলো বছর পর জঙ্কুকের চোখে চোখ রাখলো তে। ভেতরটা ভয়ে আটকে উঠছে বারবার। অন্তরাত্মা যেন শুকিয়ে যাচ্ছে তের। জঙ্কুক আসার পর নামজন রাগী কণ্ঠে জিজ্ঞাসা করে, তুমি নাকি বাইক কিনেছো? জি। কেন কিনেছো? আমার বাইক কেনার ইচ্ছে ছিল তাই কিনেছি। তুমি কি জানো না এই বাড়িতে বাইক কেনা বা চালানো নিষেধ? হ্যাঁ জানি। 20 থেকে 30 বছর আগে কি ঘটেছে তা নিয়ে আতঙ্কে থাকার কোনো মানে হয় না। যদি কপালে খারাপ কিছু লেখা থাকে তাহলে সেটা 7 সমুদ্র পাড়ি দিয়ে হলেও আসবেই। সেটা আমি ঘরে বসে থাকলেও হবে আর গাড়িতে চলাচল করলেও হবে। তোমরা দুই ভাই কি নিজেদের মর্জি মতোই চলবে নাকি? বাইক কিনা যদি নিজের ইচ্ছে মতো চলা হয় তাহলে আমি দুঃখিত আব্বু। এই ব্যাপারে আমি নিজের মনের কথাই শুনবো। আমগো নিজস্ব গাড়ি আছে 3টা। একলা গাড়ি কে লেগে কিনছি? তোমরা লেগে দাও। গাড়িতে চলাচল আপনাদের ইচ্ছে, তাই আপনারা গাড়ি কিনেছেন। আমার গাড়িতে চলাচল করতে ভালো লাগে না, তাই আমি বাইক কিনেছি। এটা নিয়ে এত কথা বাড়ানোর কি আছে চাচু? তোমাদের যদি বাইক সম্পর্কিত জেরা শেষ হয় তাহলে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। তে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে জঙ্কুকের দিকে। এই বাড়িতে এত বছরে কাউকে গলা উঁচু করে মুখের উপর কথা বলতে শুনেনি সে। সুগা ভাইয়া যত মেজাজ দেখিয়েছে সব তের উপর। বড় আব্বু বা নিজের আব্বুর মুখের উপর কথা বলার সাহস হয়নি তার। জঙ্কুক ভাই 2 দিন হলো এসেছে, আজই বাবার মুখের উপর নিজের মর্জি শোনাচ্ছে। এখন তের মনে হচ্ছে উনি হিটলারের থেকেও বড় মাপের কিছু। মনোযোগ দিয়ে বাকি কথা শোনার চেষ্টা করছে তে। আমি অনেকদিন যাবত চিন্তা ভাবনা করেছি নিজে একটা কোম্পানি শুরু করার। তোমরা অনুমতি দিলে কাজ শুরু করব। সাবিনার নামজনের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। এত বছর ছেলেকে বাইরে রেখে পড়াশোনা করিয়েছেন, দেশে এসে নিজেদের ব্যবসার হাল ধরবে। এখন ছেলে দেশে পা দিতেই নিজে কোম্পানি খোলার চিন্তা ভাবনা করছে। আমরা তো ভাবছিলাম তুমি পারিবারিক ব্যবসার আগ্রহ নিয়ে যাইবা। ঠিক আছে, তুমি পড়াশোনা করে এসেছো, তোমার নিজস্ব মতামতের গুরুত্ব আমরা অবশ্যই দিব। তোমার নতুন কোম্পানি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, তবে একটা শর্ত আছে। তুমি আমাদের কোম্পানির সিইও হবে। আগামীকাল শুক্রবার অফিস ছুটি, তাই তুমি শনিবারে অফিসে যাবে। তারপর তুমি আমাদের অফিস সামলে যদি কোম্পানি শুরু করে প্রতিষ্ঠিত হতে পারো তাতে আমাদের কোনো আপত্তি নেই। বেস্ট অফ লাক, মাই বয়। এইটুকু বলে সোফা থেকে উঠে রুমের দিকে হাঁটা শুরু করলেন জঙ্কুকের বাবা। জঙ্কুক যেন আগে থেকেই জানতো এরকম কিছু হবে, তাই তার মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না। জঙ্কুকের বাবা কয়েক কদম এগিয়ে আবার দাঁড়ায় এবং জঙ্কুকের দিকে তাকিয়ে বলে, কোম্পানি সামলানোর জন্য আমরা সারা জীবন থাকবো না, তোমাদেরকেই এই দায়িত্ব নিতে হবে। তুমি না পারলে তোমার প্রাণপ্রিয় ভাই সুগাকে বলো রাজনীতি ছেড়ে ব্যবসায় আসতে। তারপর তুমি তোমার মতো নিজে কোম্পানি খুলতে থাকো, আমি বাধা দিব না। জঙ্কুক চোয়াল শক্ত করে বাবার দিকে তাকিয়ে বলে উঠল, সুগা রাজনীতিই করবে, ওর মাথায় ব্যবসা ঢোকানোর কোনো দরকার নেই। শনিবারেই আমি অফিসে যাব আর আমি একাই সব দিক সামলাতে পারবো। তোমরা দয়া করে সুগাকে এবার মুক্তি দাও, ওকে নিজের মতো করে রাজনীতিটা করতে দাও। তোমাদের শর্ত যেমন আমি মেনে নিয়েছি, তোমাদেরকেও আমার একটা শর্ত মানতে হবে, আর সেটা হলো
আমার মন মতো আমি কাজ করব। আমার যখন যেখানে প্রয়োজন হবে নিজের কাজ গুছিয়ে আমি চলে যাব। তখন আমাকে কোনো প্রকার বাধা দিতে পারবে না কেউ। দরকার হলে 2 অফিসের কাজ শেষ করে আমি রাত 12টায় বা 2টায় বাসায় ফিরবো। এমনকি নাও ফিরতে পারি, এতে তোমাদের জন্য মাথা ব্যথা না হয়। একদমই কথাগুলো বলে কোনো দিকে না তাকিয়ে দ্রুত পায়ে বাসা থেকে বের হয়ে যায় জংকুক। নামজুন আর কোনো কথা না বলে রুমে চলে যায়। সোফায় বসে আছে সবিন আর বাড়ির 3 বউ। ওনারা একে অপরের দিকে বারবার তাকাচ্ছে। তাদের জঙ্কুকের প্রতি পূর্ণ বিশ্বাস আছে, কিন্তু সমস্যা হচ্ছে বাহিরের দুনিয়া সামলাতে গিয়ে নিজের প্রতি না যত্নহীন হয়ে পড়ে ছেলেটা। এটাই তাদের চিন্তার বিষয়। নিচের উপস্থিত মানুষগুলোর মধ্যে চিন্তার ছাপ দেখা গেলেও উপরে দাঁড়িয়ে এক প্রকার বিনোদন উপভোগ করছিল তে। যে বরাবর কথার উপর কারো কথা চলে না, আজ ওনার সাথে টক্কর দেওয়ার মানুষ এসেছে। যেমন বাবা তার তেমন ছেলে। এসব ভেবেই হাসি পাচ্ছে তের। হঠাৎ করে হাসিটা গায়েব হয়ে মুখটা ভারী হয়ে গেল মেয়েটার, আর ফিসফিসিয়ে বলতে শুরু করলো, নিজে তো হিটলার, সাথে আমার ভাইটাকেও বড় গুন্ডা বানাতে কি সুন্দর উৎসাহ দিচ্ছে। এত বছর নিজের ভাইয়ের জ্বালায় জীবনটা একদম তেজপাতা হয়ে গেছে, এখন আবার আরেকজনের আগমন হলো। কপালটাই খারাপ আমার। বাবা মাকে ছেড়ে আলাদা রুমে থাকলে খুব স্বাধীনতা পাবে। এই ভেবে নিচতলা থেকে উপরতলায় চলে এসেছিল তে। জঙ্কুক ভাই বিদেশ যাওয়াতে কোনো চিন্তাই ছিল না, কিন্তু তে আসার 15 দিনের মাথায় সুগাও তের পাশের রুমে চলে আসে। সিঁড়ি দিয়ে সোজা উঠতেই সুগার রুম। বোনকে পাহারা দিতেই মূলত এই রুমে আসা। সুগা যতক্ষণ রুমে থাকে ততক্ষণ নিজের রুমের দরজাটা খুলে রাখে। তে সিঁড়ি দিয়ে দৌড়ে উঠতে গেলেও ভাইয়ের কথা ভেবে আস্তে ধীরে ওঠানামা করে। বর্তমানে তের অবস্থা নাজেহাল, কারণ তার এক পাশে জঙ্কুক ভাইয়ের রুম, আরেক পাশে সুগা ভাইয়ের। রাত 10টার উপরে বাজে। সবাই খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে চলে গেছে। জঙ্কুক এখনো বাড়ি ফিরেনি। জিন সোফায় বসে অপেক্ষা করছে ছেলের জন্য। 10-15 মিনিট পর বাড়িতে আসে জঙ্কুক আর সুগা। মাকে বসে থাকতে দেখে জঙ্কুক কিছুটা রাগান্বিত হয়ে বলে, আম্মু তুমি আমার জন্য এভাবে রাত জেগে বসে থেকো না প্লিজ, আমি নিজের মতো খেয়ে নিব। তোর বউ আসলে আমি আর অপেক্ষা করবো না বাবা। বড় আম্মুর কথা শুনে সুগা হেসে ওঠে। সুগাকে হাসতে দেখে জঙ্কুক ঘাড় ঘুরিয়ে সুগার দিকে তাকায়। সাথে সাথে সুগা হাসি থামিয়ে ফেলে। সুগা বরাবরই ভীতু প্রকৃতির। বাহিরে যতই শক্তপোক্ত থাকুক না কেন, বাপ চাচা আর ভাইয়ের সামনে সে যেন ভেজা বিড়াল। এতদিন যত কাজই থাকতো, ছেলেটা 8টা থেকে 9টার মধ্যে বাড়ি এসে সবার সাথে খেতে বসতো। কিন্তু জঙ্কুক ফেরাতে টাইম শিডিউলে কিছুটা পরিবর্তন হয়েছে ছেলেটার। এর উল্টোটাও তো হতে পারে মা। যেমন তোমার বৌমা তোমার কোলে ঘুমিয়ে গেল আর তুমি তাকে ঘুম পাড়াতে পাড়াতে আমার জন্য অপেক্ষা করলে। শোনো, কাল থেকে তোমাকে যেন বসে থাকতে না দেখি। খাবার টেবিলে রেখে দিও, আমি নিজে খেয়ে নিব। সুগা তুই এখনো খাইনি, একটু জেনে আসবি এখন খাবে কিনা। ঠিক আছে বড় আম্মু, আমি যাচ্ছি বলেই যে যার রুমে চলে গেল। এতক্ষণে তে খাবার টেবিলে চলে এসেছে। ভেবেছিল ভাই ফ্রেশ হয়ে নামার আগে তাড়াতাড়ি খেয়ে পালাবে, কিন্তু খাওয়া অর্ধেক হতেই তার দৃষ্টি পড়ে সিঁড়ির দিকে। কালো টি শার্ট আর ট্রাউজার পরে মোবাইল হাতে নিয়ে আপন মনে নামছে জঙ্কুক। তে স্পষ্ট অনুভব করছে তার বুকের ভেতর কিছু একটা হচ্ছে। নিজের অজান্তেই বুকের বাপাশে হাত রাখলো। জঙ্কুক চেয়ার টেনে বসার শব্দে ঘোর কাটলো তের। তাড়াতাড়ি হাত নামিয়ে আনলো বুক থেকে। জঙ্কুক তের ঠিক বিপরীত চেয়ারটায় বসেছে। তের ছোট্ট বুকটা অনবরত কেঁপে যাচ্ছে। চোখ তুলে তাকাতেই পারছে না মেয়েটা। শরীর কাঁপাকাঁপি আর হৃৎপিণ্ডের লাফালাফিতে সে দিশেহারা অবস্থা। ইচ্ছে করছে ছুটে পালিয়ে যেতে জঙ্কুকের সামনে থেকে, কিন্তু পারছে না। মনে হচ্ছে পায়ে শিকল দিয়ে বাঁধা। কি হলো তোর? কিছু না বড় আম্মু। বলেই পুনরায় খাওয়ার চেষ্টা করলো, কিন্তু এবার গলা দিয়ে খাবার নামছে না তের। জঙ্কুক আপন মনে খাচ্ছে। সামনে বা আশেপাশে কি হচ্ছে এসব দেখার প্রয়োজনই মনে করলো না। জঙ্কুকের গাছেরা ভাব দেখে কিছুটা স্বাভাবিক হয়ে খাওয়া শুরু করলো তে। মাঝখানে এক পলকের জন্য তাকিয়েছিল জঙ্কুকের দিকে। কালো টি শার্টে মুখটা কত মায়াবী লাগছিল। এলোমেলো চুল, খাওয়ার স্টাইল দেখে দ্বিতীয়বারের মতো ক্রাশ খেল তে। এতদিন জঙ্কুকের কথা ভাবলেই মনে হতো জঙ্কুক তো ওকে মেরেছিল, এটা ভেবেই রাগ হতো। কিন্তু আজ বিকাল থেকে যতবার জঙ্কুককে দেখছে ততবারই ক্রাশ খাচ্ছে। ছোটবেলায় যে ভয়টা ভাইয়ের প্রতি বোনের ছিল সেটা আজ বদলে গেছে। জঙ্কুকের দৃষ্টি তাকে বরফের ন্যায় জমিয়ে দিচ্ছে প্রতিনিয়ত। এই দৃষ্টিতে সুচালো কিংবা ধারালো অস্ত্র আছে, যা এক কিশোরীর বক্ষপিঞ্জর এফর ওফর করে দেওয়ার মতো ক্ষমতা রাখে। জঙ্কুকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে হাবিজাবি চিন্তা করছিল তে। জঙ্কুক চোখ তুলে তাকাতেই তের মনোযোগ ঘুরে গেল। দ্বিতীয়বার জঙ্কুকের দিকে তাকানোর আর সাহস হয়নি তের। নতুন কোম্পানিটা না খুললে হয় না? তোর বাবা বিষয়টা ভালোভাবে নিচ্ছে না কেন? বাবাকে রাগিয়ে দিচ্ছিস? তোর বাবা তাকে অনেক ভালোবাসে। ছেলেরা সারা জীবন বাবাদের প্রিয় থাকতে পারে না মা। নিজের স্বপ্ন ইচ্ছেকে প্রাধান্য দিতে গিয়ে দূরত্ব বেড়ে যায় বাবা ছেলের। এটা অস্বাভাবিক কিছু না। যদি বাবার স্বপ্ন বা ইচ্ছে হাত প্রতিটা ছেলে ধরতো, তাহলে পৃথিবী এত এগিয়ে যেত না। আমাকেও দেশ ছেড়ে এত বছর বাইরে পড়ে থাকতে হতো না। বাবা নিজে এই কোম্পানি শুরু করেছিল। উনি যদি ওনার বাবার ইচ্ছেকে প্রাধান্য দিতেন, তাহলে আজ এত দূরে পৌঁছাতেন না।
তাছাড়া আমি তো বলিনি বাবার স্বপ্ন বাদ দিয়ে আমি আমার স্বপ্নকে প্রাধান্য দেব। আমার স্বপ্ন একান্তই আমার। আমি দুদিকই সামলাবো। তুমি এসব নিয়ে অযথা চিন্তা করে নিজের শরীর খারাপ করো না। এত চাপ আর দৌড়াদৌড়ি করে তো নিজে অসুস্থ হয়ে পড়বি বাবা। তোমাকে তো বললাম আমার জন্য দুশ্চিন্তা করতে হবে না। ভাইয়ের জন্য চিন্তা করার মানুষ আছে বড় আম্মু। তুমি রিল্যাক্সে থাকতে পারো। তে এতক্ষণ নীরবে খেলেও এই কথা শোনা মাত্রই ছোট দেহ কম্পিত হলো তার। আতঙ্কিত হয়ে তাকালো জঙ্কুকের দিকে। মনটা খারাপ হয়ে গেল তের। জঙ্কুক রাগী চোখে তাকালো সুগার দিকে। সরি ভাইয়া। সুগা জঙ্কুকের একনিষ্ঠ ভক্ত। এক কথায় দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড। জঙ্কুক গুরুগম্ভীর স্বভাবের, রাগী, কম কথা বলে। কিন্তু দিন শেষে জঙ্কুকের অপ্রকাশিত আবেগগুলো সুগাকে শেয়ার করে এসেছে এত বছর। জঙ্কুকের থেকেও বেশি সুগা ভালোবাসে জঙ্কুককে। জঙ্কুক যদি বলে সারা রাত এক পায়ে দাঁড়িয়ে থাকবি, সুগা তাই করবে। অবশ্য করবে নাই বা কেন? সেই কলেজ লাইফ থেকে রাজনীতি করার ইচ্ছে সুগার। পড়াশোনাতে তার বিশেষ আগ্রহ ছিল না। বাপ চাচাকেও বলেছে কয়েকবার। তাদের করা জবাব, রাজনীতি নাকি ওনাদের পছন্দ না, তাই এ বাড়িতে কেউ রাজনীতি করতে পারবে না। একদিন বাধ্য হয়ে বাইকে কল করেছে সুগা। ভালো মন্দ কথা শেষ করে সুগা ভয়ে ভয়ে বলল, ভাইয়া তোমার সাথে আমার একটু কথা ছিল। জঙ্কুক স্বাভাবিকভাবে বলল, রাজনীতি করতে চাস তাই তো? সুগা নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। জঙ্কুক এত স্বাভাবিকভাবে কথাটা বলেছে। তুই রাজনীতি কর, সমস্যা নেই, কিন্তু কিছু বিষয় মাথায় রাখবি। বিষয়টা দেখতে যতটা সহজ ততটাও সহজ না। একনিষ্ঠ এবং সৎ থাকতে হবে তোকে। দল মত নির্বিশেষে তোকে সত্যের পথে চলতে হবে। বড় আব্বু আর বাবা তো রাজি হচ্ছে না। ওইসব আমি সামলে নেব। তুই আমায় কথা দে, তুই তোর জায়গায় সৎ থাকবি আর যে কোনো সমস্যা আমায় শেয়ার করবি। সেদিন খুশিতে সুগার চোখ টলমল করছিল। জঙ্কুক সামনে থাকলে হয়তো জড়িয়ে ধরে কেঁদে দিত ছেলেটা। খাওয়া দাওয়া শেষ করে জঙ্কুক এবং সুগা নিজের রুমে চলে গেছে। কিন্তু বসে আছে তে। সে খাবার টেবিলে সবার আগে এসে ভেবেছিল ভাইয়ের আগে খেয়ে পালাবে, কিন্তু তার হলো কই। জঙ্কুকের জীবনে কেউ আছে, এই কথাটাই মাথায় ঘুরপাক খাচ্ছে। তে ভাতের প্লেটে আঙ্গুল ঘুরাচ্ছে আর ভাবছে, আমার ছোট মনটা এভাবে ভেঙে গেল, প্রেমে পড়ার আগেই ব্রেকআপ হয়ে গেল। ছি, থাকতে মন খারাপ করিস না। ছেলেটা ভালো না, মনে নেই তোকে ছোটবেলা মেরেছিল? আস্তে একটা হিটলার। তোর জীবনে রাজপুত্র আসবে, যার জীবনে রাজ করবি শুধু তুই। থাক, তোর আর খেতে হবে না। তেরও আর খাবার খাওয়ার তেমন ইচ্ছে নেই। সে তো নিজেকে সান্ত্বনা দিতে ব্যস্ত। হাত ধুয়ে রুমের দিকে যাচ্ছে। এই তে, তোর কি পেট ভরেছে নাকি নতুন করে খাবার দেব? আর খাবো না বড় আম্মু। বলেই তে রুমে চলে আসে। পড়তে ইচ্ছে করছে না মেয়েটার, চুপচাপ শুয়ে আছে। তে চোখ বন্ধ করতেই বেশি ওঠে জঙ্কুকের হাসি। বাইকে নে হাসি মুখে যখন কথা বলছিল, কি সুন্দর করে কথা বলে মানুষটা। সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেলে তে। এই লোক আমার ভাবনায় কেন আসে বারবার? এই লোক তো অন্য কারো। এই বলে অভিমানে ঘুমিয়ে পড়ে তে। আজ শুক্রবার সকাল থেকে বাড়িতে হইচই শুরু হয়ে গেছে। তিন যা মিলে রান্নায় ব্যস্ত। জঙ্কুক বাড়ি ফিরেছে বলে নানার বাড়ি থেকে মামা খালারা দেখতে আসবে। সুগার সকালে নাস্তা করে বিকালে ফিরবে বলে চলে গেছে। এই জন্য তের কোনো ভয় ডর নেই। হঠাৎ উপরে করিডোর থেকে জঙ্কুক ডাক দিল মাকে। আম্মু, এক কাপ কফি দিতে পারবে? বলেই জঙ্কুক রুমে চলে গেল। উত্তর শোনার প্রয়োজনও মনে করেনি সে। তে কফিটা জঙ্কুকে দিয়ে আয় তো মা। তের মনে পড়ে গেল গত রাতের কথা। আমি কেন, সুকিরে দিয়ে আসুক। ও নিলে তো ফেলে দিবে, তখন আরেকটা মুসিবতে পড়বো। বাড়িতে একটু পর মেহমান আসবে, তুই যা না মা। তে আর কথা না বাড়িয়ে ধীরে পায়ে হাঁটতে হাঁটতে জঙ্কুকের দরজা পর্যন্ত এসে আস্তে আস্তে দরজা টোকা দিল। দরজা খোলা আছে। জঙ্কুক ল্যাপটপে কি যেন করছে। তাকিয়ে দেখলো না কে এসেছে। এখানে রেখে যা। তে হাঁটতে পারছে না, হাত আরো বেশি কাঁপছে। এখন পায়ে একটু জোরও পাচ্ছে না। ঠায় দাঁড়িয়ে আছে আগের জায়গায়। জঙ্কুক ল্যাপটপ টেবিলে রেখে এর মুখোমুখি এসে দাঁড়িয়ে হাত থেকে কফির মগটা নিয়ে ড্রেসিং টেবিলের সামনে রাখে। আচমকা এইভাবে এসে দাঁড়ানোয় একটু ভেবাচাকা খেয়ে যায় মেয়েটা। নিজের উপর জোর খাটিয়ে পা বাড়ায় দরজার দিকে। জঙ্কুক তের কোনি চেপে ধরে বলে, এদিকে তাকা। অনিচ্ছা সত্ত্বেও ঘুরে দাঁড়ালো তে। কফিটা টেবিলে দিয়ে আসতে বলেছিলাম, কথা কানে যায় না? এইটুকু বলতেই তে হেলে দুলে পড়ে যাচ্ছিল। জঙ্কুক তের বাহু ধরে সোজা দাঁড় করিয়ে দিল। জ্ঞান হারাতে হারাতেও যেন হারায়নি তে। তুই কি পুষ্টিহীনতায় ভুগছিস? অবশ্যই ভুগবি না বা কেন? খাবার প্লেটে আঙ্গুল ঘুরালে কি আর শরীরে পুষ্টি হবে? তের শরীর ঘামছে, কে বোঝাবে এই লোকটাকে? যাকে দেখলে তের সব শক্তি নিমিষে মিলিয়ে যায় কোথায় যেন। যেতে পারবি নাকি দিয়ে আসবো? যেতে পারবো। বলে তে গুটি গুটি পায়ে রুম থেকে বের হয়ে কোনো রকমে নিজের রুমে এসে এক দৌড়ে খাটে শুয়ে পড়ে। মন মস্তিষ্ক অস্বাভাবিকভাবে লাফালাফি করছে। কয়েক মুহূর্তের মধ্যে নিজের অস্তিত্ব খুঁজে পেল না। সেন্স হারিয়ে পড়ে আছে বিছানায়। 11টার পর থেকে মেহমান আসা শুরু হয়েছে। বাড়িঘর ভরে গেছে আত্মীয় স্বজনে। জঙ্কুক একেবারে নামাজের সময় ঘর থেকে বের হয়েছে।
টুপি পাঞ্জাবি পরায় অন্যান্য দিনের থেকেও অনেক সুন্দর লাগছে ছেলেটাকে। সবাইকে সালাম দিয়ে টুকটাক কথা বলে মামাদের সাথে বেরিয়ে যায় নামাজ পড়তে। সকিনাতের রুমে গিয়ে ডাকতে থাকে, আপু, ও আপু, ওঠো। এখন ঘুমাচ্ছ কেন? বাড়িতে মেহমান চলে এসেছে তো, মা বলেছে নামাজ পড়ে তাড়াতাড়ি রেডি হতে। তে সকিনার ডাক শুনে ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকায়। 1:15 বাজে। তে 5 মিনিট বসে তারপর গোসল করতে চলে যায়। গোসল শেষে জঙ্কুকের দেওয়া একটা বেগুনি রঙের গ্রাউন পরে চুলগুলো খোপা করে নিল। এত লম্বা চুল ছেড়ে রাখলে কিছু করতে পারবে না সে। তে রুম থেকে বের হয়ে করিডোরে দাঁড়াতেই নজর পড়ে সোফার দিকে। জঙ্কুককে ঘেরাও করে বসে আছে সব মামাতো খালাতো ভাই বোনেরা। তার মধ্যে একজনের দিকে নজর পড়ে, সেটা হলো জঙ্কুক ভাইয়ের মামাতো বোন। কিন্তু জঙ্কুক ভাইয়ের মামাতো বোনের দৃষ্টি কেমন জানি। মেয়েটা এমন ভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবে জঙ্কুক ভাইকে। বিষয়টা দেখে তের মেজাজ গরম হয়ে যায়। তৎক্ষণাৎ মনে পড়ে গেল রাতের কথা। সুগা ভাইয়া তো বলেছিল জাঙ্কুক ভাইয়ের জীবনে কেউ আছে, তাহলে কি এটাই সেই কেউ? ভাবতেই বুক ভরে ওঠে কষ্টে। তে ধীরে স্থির পায়ে সিঁড়ি দিয়ে নামছে। জঙ্কুক এক পলক তাকিয়ে পুনরায় সবার কথায় মনোযোগ দেয়। সকিনা ছুটে এসে তেকে বলে, আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ, নজর না লাগে কারো। বলেই তেকে টেনে নিয়ে সোফায় বসালো। সবার সাথে কথা বলতে বলতে হঠাৎ দৃষ্টি পড়ে জঙ্কুক ভাইয়ার দিকে। নীল পাঞ্জাবি, সাদা প্যান্ট, মাথায় টুপি, আহা কত মায়াবী লাগছে। জঙ্কুকের হাস্যোজ্জ্বল মুখটা দেখে প্রেমে পড়ে গেছে তে। তাড়াতাড়ি দৃষ্টি সরিয়ে বাকিদের সাথে কথা বলে ব্যস্ত হয়ে পড়লো। সারাদিন ঘোরাঘুরি শেষে সবাই নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বিদায়বেলা জঙ্কুক ভাইয়ের মামাতো বোনদের গায়ে পড়ে কথা বলতে দেখে তে রেগে নিজের রুমে চলে যায়। মেহমানদের বিদায় দিয়ে জঙ্কুকও বাইক নিয়ে বেরিয়ে পড়ে। তে নিজের রুমে দরজা বন্ধ করে কাঁদতে লাগলো। কিন্তু কেন কাঁদছে সে নিজেও জানে না। অতিরিক্ত রাগে কান্না আসে মেয়েটার। তে বরাবরই খুব অভিমানী, অল্পতেই কান্না করে দেয়। রাত 10টা বেজে গেছে, এখনো মুখ ফুলে রুমে বসে আছে মেয়েটা। সারাদিন কিছু খায়নি। সুগা বাড়িতে এসেই মাকে জিজ্ঞাসা করে, তে খেয়েছে? সুন্দর ফরিদতে ডাহাডাহি করতাছি, দরজা খুলে না। সুগার কথা না বাড়িয়ে ছুটে চলে গেল বোনের দরজার সামনে। প্রথমে আস্তে করে ডাকলো। তের কোনো সাড়া না পেয়ে সুগা এক প্রকার চিৎকার দিয়ে বলল, তে তুই এই মুহূর্তে দরজা না খুললে কিন্তু তোর কপালে শনি আছে বলে দিলাম। তে শোয়া থেকে কয়েক সেকেন্ডে দৌড়ে গিয়ে দরজাটা খুললো। চোখ তুলে তাকানোর সাহস নেই ভাইয়ের দিকে। আজ পর্যন্ত সুগা তের গায়ে হাত তুলেনি, শুধু ধমকি দিয়েছে। কিন্তু ভাইকে এক বিন্দু পরিমাণও বিশ্বাস করে না তে। কখন জানি জঙ্কুক ভাইয়ের মতো নাক মুখে থাপড় মেরে বসে। খেতে আয়। তে সুগার এত নরম স্বর কোনোদিন শোনেনি। ভাবতেই পারছে না ভাইয়া তাকে এত ভালোবেসে খেতে বলছে। খাওয়া শেষ হলে তোর ফোনটা দিস তো, তোকে একটা ফেসবুক আইডি খুলে দিব। সুগার এমন কথায় তে আহম্মক বনে গেল। সুগা ভাইয়া বরাবরই এরকম, নিজে ঝাড়বে তারপর নিজে আবার আদর করবে, এটা সেটা কিনে আনবে তের জন্য। কিন্তু আজকের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। নিমিষে মনটা খুশিতে ভরে গেল তের। খাবার টেবিলে বসে আপন মনে খাচ্ছে তে। আজকে তার পছন্দের অনেক রেসিপি আছে। একটু একটু করে সব চেক করছে, কিন্তু রাগে ফুসফুস করছে তের মা। সন্ধ্যাবেলাতে তোরে ডাহাডাহি করতেছি, বাইরস নাই। এখন ঠিকই বাইয়ের ডোরে বাইরে আইলি। আমারে কিরে তো কষ্ট দেস, হে? তোরে কেডে কি কই না কই হিডি দইরা তুই 2 দিন পর না খায় বইয়া থাকস। কয়দিন পরে যে অ্যাডমিশন বুইলা গেছিস গেল নাকি? না খেলে পড়বি কেমনে? আর না ফুললে ভর্তিও বি কেমনে? তুইও তোর বাইয়ের মতো ইয়া যাইতেছস দা। সারাদিন খালি বন্ডের মতো তুই তুই কইরা ঘুইরা বেড়ায়। এখন তুইও কি তোর বাইয়ের মতো বন্ডামি করে চিন্তা করতেছস নাকি, হে? এসরি আমার কথা এখন মনোযোগ দিয়া। সেরি মানুষের তোর রাগ জিত বালা না। তোর এই রাগ জিত সামলানোর লাগে আমরা সারা জীবন তোর পাশে থাকতাম না। এইটুকু বলতে চোখ পড়ে ড্রয়িং রুমে দাঁড়ানো জঙ্কুকের দিকে। কি হয়েছে? খায় না ঠিক মতো, পড়ালেখাও করে না, কি যে করবো এটারে লইয়া। ওকে কিছু বলো না, কাল থেকে তে টাইম টু টাইম খাবে। একটু এদিক সেদিক হলে সেটা আমি দেখবো। জঙ্কুকের কথায় খুশি হয়ে গেল তের মা। কিন্তু তে খুশি হবে নাকি ভয় পাবে তা বুঝে উঠতে পারলো না। এত বছরে অভিমান করে মাঝে মাঝে না খেয়ে থাকলে সুগা এসে ধমকে বা বুঝিয়ে খাওয়াতো। এখন সেই দায়িত্ব নিতে যাচ্ছে আরো একজন। দুজন মিলে তেকে শাসন করবে ভাবতেই তের বুকটা কেঁপে ওঠে। আমার মনের মধ্যে অন্যরকম প্রশান্তিও কাজ করে তের। জঙ্কুক ভাইয়ের মূল্যবান সময়ের মধ্যে 5 মিনিট সময় যে তেকে নিয়ে ভাববে, এতে খুশি লাগছে তের। তৎক্ষণাৎ মনে পড়ে গেল সুগা ভাইয়া বলেছে ফেসবুক আইডি খুলে দিবে। তাড়াতাড়ি খেয়ে রুমের দিকে ছুটলো তে। রুম থেকে ফোন নিয়ে ছুটে গেল সুগা ভাইয়ার রুমে। কিন্তু সুগা ভাইয়া রুমে নেই। কিছুক্ষণ অপেক্ষা করলো কিন্তু কোথাও নেই। মোবাইল নিয়ে নিজের রুমে ঢুকতে যাবে, হঠাৎ শুনতে পেল সুগার কণ্ঠ। কিন্তু কোথায় আছে সুগা ভাইয়া? বাধ্য হয়ে তে জোরে ডাক দিল, ভাইয়া। সুগা পাশের রুম থেকে উত্তর দিল, আমি জঙ্কুক ভাইয়ের রুমে আছি, আয়। জঙ্কুক ভাই নামটা শুনেই তের বুকটা হু হু করে উঠে চিন্তায়। নিজেকে নিজে সাহস দেওয়ার চেষ্টা করলো। তারপর গুটি গুটি পায়ে হেঁটে দরজায় দাঁড়ালো। ভেতরে আয়। মোবাইলটা দিয়ে যাই, তুমি কাজ করো। আরে ভেতরে আয়, তুইও বস, তোকে দরকার লাগবে।
তে আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ খাটের কর্নারে বসলো। জঙ্কুক রুমে নেই, মনে হয় ওয়াশরুমে আছে। সুগা ফোন নিয়ে কি যেন করছে, তখনই ওয়াশরুম থেকে বের হলো জঙ্কুক। তে দৃষ্টি পড়ে সেদিকে। একটা ছাই রঙের টি শার্ট আর একটা ব্ল্যাক ট্রাউজার। ভেজা চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে। শরীরের টি শার্টটা অনেকটাই ভিজে গেছে। তে অনেক কষ্ট করে নিজের দৃষ্টিকে নামিয়ে মনে মনে ভাবছে, একটা মানুষ এত কিউট কিভাবে হয়? যদি পারতাম আমার পড়ার টেবিলে সাজিয়ে রাখতাম, সারাদিন পড়তাম আর দেখতাম, তাহলে আমার মন কখনোই খারাপ হতো না। লোকটা ফর্সা নন, শ্যামলা গায়ের রং, কিন্তু দেখতে মারাত্মক সুন্দর। সবচেয়ে মারাত্মক ওনার তাকানোর স্টাইল। যতবার দেখছি ততবারই নতুন করে ক্রাশ খাচ্ছি। সুগা ফেসবুক অপশনে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ঢুকতেই সুগার ফোনে একটা কল আসে। অমনিতে মোবাইলটা জঙ্কুকের হাতে দিয়ে বলে, ভাইয়া তুমি ওর অ্যাকাউন্টটা খুলে দাও তো, আমার একটা গুরুত্বপূর্ণ কল আসছে। এই বলে মোবাইল রেখে রুম থেকে বেরিয়ে যায় সুগা। তে বসে আছে চুপচাপ, মুখ তুলে তাকাতে সাহস পাচ্ছে না। জঙ্কুক তার মোবাইলে নিজের মতো করে ফেসবুক অ্যাকাউন্ট খুলছে। জন্ম তারিখ, সাল, নাম কিছু জিজ্ঞাসা করার প্রয়োজনও মনে করছে না। সব কাজ শেষ করে ফোনটা এগিয়ে দেয় তের দিকে। তখনই সুগা এসে বলে, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? বলে ফোনটা নিজের হাতে নিয়ে ফেসবুকে ঢুকে আগে নিজের আইডিটা খুঁজে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। ভাইয়া তোমাকেও রিকোয়েস্ট দেই, অ্যাকসেপ্ট করো। আমাকে দিতে হবে না। ভাইয়া তোমায় রিকোয়েস্ট পাঠিয়েছি, অ্যাকসেপ্ট করে নিও, না হলে আমার ছোট্ট বোনটা কষ্ট পাবে। তে মনে মনে খুশি হলো ভাইয়ের কথায়। তের তো কখনোই সাহসী হতো না জঙ্কুক ভাইকে এসব বলার। সুগা তের হাতে ফোন দিয়ে বলল, তুই এখন যা, আমি আর ভাইয়া অ্যাকসেপ্ট করে নেব। তে কোনো কথা না বলে মাথা নিচু করেই রুমে চলে আসলো মোবাইল নিয়ে। তে রুমে এসে বিছানায় শুয়ে ফেসবুকে ঢুকতেই নজরে পড়লো জিয়ন জঙ্কুক অ্যাকসেপ্ট ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট। তে শোয়া থেকে উঠে বসে। তের খুশি দেখে কি, ফ্রেন্ড লিস্টে একমাত্র ফ্রেন্ড জঙ্কুক ভাই। তার একটা স্ক্রিনশট রেখে দিল তে। 5 মিনিট পর অ্যাকসেপ্ট করলো সুগা ভাইয়া। তে জঙ্কুক ভাইয়ার আইডিতে ঢুকলো। প্রোফাইল পিকটা নতুন কেনা বাইকে বসা, একদম ওয়াও। কভার ফটো সবুজ ঘাসের মাঝে বাইকটা রাখা, তার সামনে বাইকে হেলান দিয়ে বসা জঙ্কুক ভাই। সবগুলো ছবি দেখে দেখে ডাউনলোড করছে তে। যত দেখছে ততই পাগল হয়ে যাচ্ছে মেয়েটা। মনে হয় পাবনা যেতে বেশি দিন লাগবে না। তারপর মোবাইল রেখে ঘুমানোর চেষ্টা করলো। চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে আসছে একটার পর একটা স্টাইলিশ ছবি। এরপর কখন যেন ঘুমিয়ে পড়ে তে। আজ শনিবার, জঙ্কুকের অফিসে যাওয়ার দিন। সকাল সকাল উঠে শাওয়ার নিয়ে ফিটফাট হয়ে রেডি হয়ে পড়েছে জঙ্কুক। 7:30 বাজে মাত্র। নিজের রুম থেকে বের হয়ে করিডোর দিয়ে দ্রুত হাঁটছে। হঠাৎ তের দরজার সামনে এসে দাঁড়িয়ে ডাক দেয়। দুইবার ডাকতেই ঘুমন্ত তে ঘুমে টলতে টলতে দরজা খুলে। সামনে দাঁড়িয়ে আছে জঙ্কুক ভাই। নিজের চোখে যেন বিশ্বাসই করতে পারছে না। প্রথমে ভেবেছে এটা স্বপ্ন, তারপর এদিক সেদিক তাকিয়ে বুঝলো এটা বাস্তব। আচমকা এইভাবে জঙ্কুককে দাঁড়ানো দেখে বেবাচাকা খেয়ে গেল মেয়েটা। তার চেহারায় নিদ্রিত ভাবটা লেপ্টে আছে এখনো। জঙ্কুক পূর্ণ দৃষ্টিতে তাকায়, তারপর চোখ সরিয়ে নিয়ে বলে, 5 মিনিটের মধ্যে খেতে আয়। বলে পুনরায় দ্রুত গতিতে হাঁটা দিল। জঙ্কুকের অযাচিত উপস্থিতি নাড়িয়ে দিয়েছে তের মস্তিষ্ক। হঠাৎ মনে পড়ে গেল 5 মিনিটে নিচে যেতে হবে। তৎক্ষণাৎ ছুটলো ওয়াশরুমে। 5 মিনিটের মধ্যে নিচে উপস্থিত হলো তে। এই সময় থেকে খাবার টেবিলে দেখে অবাক হলো সকলে। 2 বছর যাবৎ মেয়েটা সকালের খাবার খায় না। প্রাইভেট থাকলে আগে খায়, না হয় সবাই অফিসে বা স্কুলে চলে গেলে তারপর খেয়ে কলেজে যায়। এই সুনিতে এনওয়াই কি খাবি কো আইনা দেই। টেবিলের কাছে আসতেই দেখলো একটা চেয়ারই ফাঁকা আছে, সেটা জঙ্কুক ভাইয়ের বিপরীতে। কিন্তু এখানে বসার বিন্দু পরিমাণ ইচ্ছে নেই তার, কারণ জঙ্কুক ভাইয়ের আশেপাশে থাকলে তে কেমন যেন একটা ঘুরে থাকে। মন মস্তিষ্ক সব যেন জঙ্কুক ভাইয়ের নিয়ন্ত্রণে থাকে, কিন্তু কিছু করার নেই। বাধ্য হয়ে বসতে হলো এই চেয়ারে। জঙ্কুক মাথা নিচু করে মনোযোগ দিয়ে খাচ্ছে। তে তখন ঘুমে টলতে টলতে জঙ্কুককে দেখেছিল, কিন্তু এখন আর সে তাকাতে পারছে না। মনে হচ্ছে কিছু একটা মাথায় চেপে বসে আছে। তে মামুনি, আজ থেকে তোমার নতুন টিউটর আসবে। সারাদিন তো তুমি বাইরে থাকবে, তাই সন্ধ্যার পরে আসতে বলেছি। তে চুপচাপ খাবার খাওয়ার চেষ্টা করছে। বুকের ভেতর যে ঝড় তুফান চলছে তা যেন কেউ বুঝতে না পারে। জঙ্কুক সবার আগে খাবার শেষ করে বাসা থেকে বের হয়ে গেল। জঙ্কুকের পেছন পেছন তারা 3 ভাইও চলে গেলেন। অফিসের ভেতরে ফুল দিয়ে সাজানো হয়েছে। 3 ভাইয়ের তো আজকে খুশির দিন। বংশের বড় ছেলে তাদের কোম্পানির হাল ধরতে যাচ্ছে। এর থেকে বড় পাওয়া আর কি আছে? সুগার মতো যদি জঙ্কুকে মুখের উপর বলে দিত, না আমি ব্যবসা সামলাবো না, তখন তো কিছুই করার ছিল না। জঙ্কুক যেহেতু মেনে নিয়েছে, এতেই হবে। ঘন্টাখানেক হলো জঙ্কুক অফিসে এসেছে। এর মধ্যে ছোট চাচু ভাতিজাকে সব কাজকর্ম বুঝিয়ে দিতে ব্যস্ত। অন্যদিকে নামজেন এবং সাবিন আজ আড্ডায় মগ্ন। তাদের মাথা থেকে সব চাপ চলে গেছে। 2 ভাই মিলে চা খাচ্ছে আর খুনসুটি করছে। এত বছরের ব্যবসায়িক জীবনের অবসানের সময় এসেছে এবার। সারাদিন জঙ্কুকের ব্যস্ততায় কাটে। প্রথম দিনের অফিস, দায়িত্ব বুঝে নেওয়া বিশাল চাপ।
মাঝখানে একবার সময় করে বাবা চাচাদের সাথে একটা ছবি তুলে ফেসবুকে শেয়ারও করেছিল। জঙ্কুক 6টায় বাসায় ফিরে সোজা রুমে চলে গেছে। শাওয়ার নিয়ে হয়তো ঘুমিয়ে পড়েছিল। দুঃস্বপ্নে দেখলো কিনা আচমকা উঠে বসলো বিছানায়। তড়িঘড়ি করে রুম থেকে বের হয়ে নিচে আসলো। পরিস্থিতি স্বাভাবিক, মা আর চাচিরা কাজে ব্যস্ত। কয়েক মুহূর্ত সোফায় বসে আবার উঠে রান্নাঘরের দিকে গেল। তে কোথায় মামুনি? নতুন টিচার এসে তো দুজন মিলে পড়তাছে। ও আচ্ছা, আমায় একটু কফি করে দিতে পারবে? একটুনের অপেক্ষা করো, আমি এক্ষুনি দিতাছি। জঙ্কুক ছোটবেলা থেকেই নিজের মাকে আম্মু, সুগার মাকে মামুনি আর ছোট চাচুর বউকে কাকিয়া ডেকে অভ্যস্ত। এত বছরও তার ডাকে পূর্বের ন্যায় মিষ্টতা মিশে আছে। জঙ্কুক সোফায় বসে কফি খাচ্ছে আর মোবাইল ঘাটাঘাটি করছে। 20 মিনিট পর পড়ার রুম থেকে বের হলো একটা ছেলে। বয়স হয়তো 22 থেকে 23 হবে। আন্টি আজ আসি, আবার কাল আসবো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইও। এদিকে জঙ্কুকের কোমলতা পাল্টে গেল, চটে গেল ভীষণ। সবেগে ঘুষি বসালো সোফার পাশের দেয়ালে। জঙ্কুকের চোখ আগুনের মতো লাল হয়ে গেছে। এক মুহূর্ত বসলো না, সোজা উঠে ধপধপ করে সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে চলে গেল। 5 থেকে 7 মিনিটের মধ্যে ভীষণ তাড়াহুড়োতে তৈরি হয়ে নিচে নামছে জঙ্কুক। পড়ার রুম থেকে বই খাতা নিয়ে রুমের উদ্দেশ্যে রওনা দিল। হঠাৎ সিঁড়ির নিচে সাইড হয়ে দাঁড়িয়ে পড়ে সে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মানসিক টানাপোড়েনে ভুগছে মেয়েটা। জঙ্কুকের সামনে বা আশেপাশে কোথাও দাঁড়াতে পারে না তে। কেমন অস্থির অস্থির লাগে। যেমন মারাত্মক চাউনি তেমন মারাত্মক তার চলাফেরা। মনে মনে এইসব ভেবেই যেন ঘোরের রাজ্যে চলে যায় তে। কয়েক কদমে জঙ্কুক পৌঁছে গেল মেন গেটের কাছে। হঠাৎ রান্নাঘর থেকে জিন বলল, এই সময় কোথায় যাচ্ছিস বাবা? বাহিরে একটু কাজ আছে, ফিরতে রাত হবে। বলে জঙ্কুক এক মুহূর্ত না দাঁড়িয়ে হেঁটে চলে যায়। তে ঠায় দাঁড়িয়ে আছে সিঁড়ির নিচে। কিছুই যেন ঢুকছে না তার ছোট্ট মাথায়। কয়েক মুহূর্ত পরে তেও যথারীতি বই খাতা নিয়ে রুমে চলে যায়। রাত 9টায় খেতে বসেছেন সবাই। জঙ্কুক কোথায়? অফিসের কাজ তো সেই সন্ধ্যাবেলায় শেষ হয়ে গেছে, এত রাতে সে কোথায়? ও তো সন্ধ্যায় এসেছিল, একটু বিশ্রাম নিয়ে কফি খেয়ে তারপর বের হলো। ছেলেদেরকে নিষেধ করো রাত বিরেতে চলাফেরা কম করতে। ভাইজান তুমি চিন্তা করো না, ছেলেটা এত বছর পর দেশে ফিরেছে, বন্ধু বান্ধবরা হয়তো ওকে ছাড়তে চাচ্ছে না। তে মামুনি, নতুন টিচার তোমাকে কেমন পড়িয়েছে? আলহামদুলিল্লাহ, ভালো পড়িয়েছে। এরপর 3 ভাই খাওয়া শেষ করে নিজেদের রুমে চলে যায়। তেও কোনো রকমে খাবার শেষ করে রুমে এসে পড়াশোনায় মনোযোগ দিল। জঙ্কুক বাড়ি ফিরেছে রাত 2টার দিকে। কোনো রকমে ফ্রেশ হয়ে বেলকনিতে গিয়ে চেয়ারে হেলান দিয়ে আকাশের পানে তাকিয়ে কি যেন ভাবে। তারপর গম্ভীর কণ্ঠে নিজেকে নিজে জিজ্ঞাসা করে, তুই কি কোনোদিন শুধরাবি না? কেটে গেল জঙ্কুকের নির্ঘুম নিদ্রাহীন রাত। সকাল 8টায় জঙ্কুক খাবার খেতে আসলো। জঙ্কুকের আগে তে চলে এসেছে খেতে। তে একবার জঙ্কুকের দিকে তাকিয়ে মাথা নিচু করে মনে মনে বলল, জঙ্কুক ভাই সারা রাত ঘুমায়নি, ফ্যাকাশে হয়ে আছে মুখটা। কি হয়েছে ওনার? গতকাল সন্ধ্যায় বের হলো চোখ অন্ধকার করে। রাতে কখন ফিরেছে উনি? আর কোথায় ছিলেন সারা রাত? তে প্লেটের ভাতগুলো তাড়াতাড়ি শেষ করে যে না উঠতে যাবে, জঙ্কুক ভাই তের প্লেটে আর 2 চামচ ভাত দিলেন। তে ছোট করে চিৎকার দিতে গিয়েও আর দিল না। এগুলো শেষ করে তারপর উঠবি। তে কিছু বলতে গিয়েও থেমে গেল। তোর নামে সারাক্ষণ শুধু অভিযোগ শুনি, খাস না খাস না খাস না। এখন চুপচাপ খা, একটা কথা বলবি তো 1 চামচ ভাত দিব। তে অল্প অল্প করে ভাত খাচ্ছে আর মনে মনে বলছে, জঙ্কুক ভাইকে জিজ্ঞেস করব কি হয়েছে। জঙ্কুকের তো এদিকে কোনো মনোযোগ নেই। সে তার খাওয়াতে মগ্ন। তে বসে থাকতে পারছে না জঙ্কুকের সামনে। তাই কোনো রকমে কাপা কাপা পায়ে বেসিনে চলে গেল। জঙ্কুক চোখ তুলে এক পলক দেখলো প্লেটটা। খাওয়া শেষ, তাই আর কথা বাড়ায়নি। 9টা 30 বাজে। জঙ্কুক বাসা থেকে বের হচ্ছে। আব্বু আর চাচু সেই সকালে অফিসে চলে গেছে, তাই জঙ্কুক একটু পরে গেলেও সমস্যা নেই। জঙ্কুকের কিছুটা পিছনে তেও বের হলো। আজ রবিবার, কোচিং খোলা। মেন গেটের সামনে গিয়ে থমকে দাঁড়ালো তে। জঙ্কুক ভাই বাইক ঘোরাচ্ছে। তে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। সেদিন প্রথম এখানেই দেখেছিল জঙ্কুক ভাইকে। সেই থেকে তের ছোট পৃথিবীটা এলোমেলো হয়ে গেছে। ধ্যানে জ্ঞানে শুধু জঙ্কুক ভাই। তের খুব ইচ্ছে হচ্ছিল বাইকে করে কোচিং এ যেতে। আজ পর্যন্ত তে বাইকে ওঠেনি। তের খুব ইচ্ছে করে খোলা আকাশের নিচে বাইকে ঘুরবে, প্রকৃতির সৌন্দর্য বাতাস উপভোগ করবে। তে মনে মনে ভাবলো, জঙ্কুক ভাই কি আমাকে নিয়ে যাবেন? হঠাৎ জঙ্কুকের কণ্ঠ কানে বাজলো। তে নিজের নামটা জঙ্কুক ভাইয়ের মুখে শুনে মনের মধ্যে বসন্তের হাওয়া লেগেছে। মনের মধ্যে হাজারো পাখির কলরব। তারা যেন বলে বেড়াচ্ছে, তোর ক্রাশ তোকে ডাকছে। জঙ্কুকের গম্ভীর কণ্ঠ ভেসে আসলো আবারও, ডাকছি তো। তে চুপসে গেল। চোখ নামিয়ে কাপা কাপা পায়ে এগিয়ে গেল জঙ্কুকের দিকে। আর মনে মনে ভাবলো, জঙ্কুক ভাই কি সত্যিই আমার বাইকে করে নিয়ে যাবেন? জঙ্কুক চোখে মুখে বিরক্তি নিয়ে বলল, তুই চুল খুলে ঘুরিস কেন? তে যেন আহাম্মক হয়ে রইল। জঙ্কুক কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল,
আজকের পর থেকে যেন তোকে বাইরে কোথাও চুল খোলা না দেখি। যদি আর একদিন তোকে এভাবে দেখি তাহলে এমন এক থাপ্পড় দিব, তোর গাল থেকে থাপ্পড়ের দাগ 1 মাসও যাবে না। ছোটবেলার মাইরটা আশা করি ভুলে যাসনি। এইটুকু বলেই জঙ্কুক হেলমেট পরে বাইক স্টার্ট দিয়ে চলে গেল। তের মাথায় আকাশ ভেঙে পড়লো। যেই তে জঙ্কুকের প্রেমে হাবুডুবু খাবে ভাবছিল, তাকে যেন গভীর খাদে চুবিয়ে মারলো। মনে পড়ে গেল ছোটবেলার জঙ্কুকের মারের কালো অধ্যায়। ছোটবেলায় জঙ্কুকই মেরেছিল শুধু তাকে। আজ পর্যন্ত মা বাবা এমনকি সুগাজে এত ধমকায়, সেও কোনোদিন তের গায়ে হাত তুলেনি। এত বছর পর জঙ্কুক ভাই ফিরলো। জঙ্কুক ভাইকে দেখে তে পুরনো সবকিছু ভুলে নতুন ভাবে জঙ্কুক ভাইকে নিয়ে ভাবনা শুরু করেছিল সবে মাত্র। কিন্তু সেই ভাবনায় আগুন জ্বালিয়ে চলে গেল বেটা। হঠাৎ জিমিনের কলে কিছুটা কেঁপে উঠলো তে। ফোন রিসিভ করতেই জিমিন বলল, কি রে, কই তুই, আসবি না? তে কথা না বলেই কেটে দেয় কল। তের গাল চুপচুপে ভিজে আছে। কোনো রকমে চোখ দুটো মুছে গাড়ির দিকে যায় তে।